বাসর ঘরে ঢুকে রুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে বিছানায় বসে থাকা নতুন বউয়ের সামনে গিয়ে দাঁড়ালো তামিম। প্রথমে সে ভেবেছিল মেয়েটা তার আশার টের পেয়ে উঠে এসে তাকে সালাম করবে আর তখনই সে মেয়েটাকে কিছু কথা শুনিয়ে দিবে, কিন্তু সে ভুল প্রমাণিত হলো। কারণ 2 মিনিট ধরে সে মেয়েটার সামনে দাঁড়িয়ে আছে, অথচ মেয়েটা নিজের জায়গা থেকে এক চুল পরিমাণও নড়ছে না। মেয়েটার এমন আচরণে প্রচণ্ড রাগ হলো ওর। রাগে কটমট করে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, দেখেন, এই বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। কারণ এই বিয়েতে আমার একদমই মত ছিল না। শুধু আম্মুর জোরাজোরিতে আমায় আপনাকে বিয়ে করতে হয়েছে। তার উপর আপনি একজন বোরকা পরিহিত আনস্মার্ট মেয়ে, আপনার সাথে তো যাই না। তাই একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, এই বাড়িতে থাকার হলে থাকবেন, না হলে চলে যাবেন, কিন্তু কখনো আমার থেকে স্বামীর অধিকার পাবেন না। আর 6 মাস পর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। বাসর রাতে কোনো বউই নিজের স্বামীর মুখ থেকে এমন কথা শুনতে চাইবে না, বা শুনলেও তার অবাকের সীমা থাকবে না। কিন্তু বিছানায় বসে থাকা নতুন বউটা তার স্বামীর মুখ থেকে এমন কথা শোনার পর একটুও অবাক হয়নি, বরং আগের মতোই হাঁটু মুড়িয়ে বিছানার উপর বসে আছে। মেয়েটার এমন আচরণে তামিমের এবারও ভীষণ রাগ হলো। কি হলো, কথা বলছেন না কেন? নাকি আপনি বোবা, কথা বলতে জানেন না? তাহলে ওই দিন রাস্তার মধ্যে একটা মেয়েকে কেন বললে যে বোরকোয়ালি মেয়ে দেখলে মন চায় ধরে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি? মেয়েটার এত মিষ্টি কণ্ঠ শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। কারণ একটা মেয়ের কণ্ঠ যে এত মিষ্টি হয় তা আমার আগে জানা ছিল না। কিন্তু পরক্ষণেই মাথায় আসলো, এই কণ্ঠটা মনে হয় আমি আগেও কোথাও শুনেছি, কিন্তু কোথায় শুনেছি তা ঠিক মনে করতে পারছি না। তামিমের চুপ করে থাকায় মেয়েটা আবার বলল, কি হলো, এবার তুমি কেন চুপ করে আছো? আপনার কণ্ঠটা মনে হয় আমি আগে কোথাও শুনেছি। আর আমি কবে বললাম যে বোরকাওয়ালি মেয়ে দেখলে বিয়ে করতে মন চায়? 3 দিন আগে ভার্সিটির ছুটির পর তুমি তোমার বন্ধুদের সাথে বসে এক জায়গায় আড্ডা দিচ্ছিলে। তখন তোমার পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। ওই সময় মেয়েটাকে কি বলেছিলে মনে করে দেখো তো। মেয়েটার কথায় 3 দিন আগের ঘটনাটা মনে পড়ে গেল। 3 দিন আগের কথা, ভার্সিটির শেষ ক্লাস না করে বন্ধুদেরকে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। প্রতিদিনই ভার্সিটির শেষ ক্লাস না করেই বন্ধুদেরকে নিয়ে ভার্সিটির বাইরে এসে দাঁড়িয়ে থাকি। ভার্সিটি ছুটি হবে, অনেক মেয়েরাই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে, আর তাদেরকে আমরা সবাই মিলে টিচ করব, এটাই আমাদের উদ্দেশ্য। তো আমরা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিলাম। এমন সময় আমার এক বন্ধু বলল, ওই দেখ, একটা বোরকা পরা মেয়ে আসছে। বন্ধুর কথা শুনে দেখলাম একটা বোরকা পরিহিত মেয়ে আমাদের দিকেই আসছে। মেয়েটা যখন আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন আমি বললাম, জানিস বন্ধু, একটা বোরকাওয়ালি মেয়ে না আমার মন চুরি করে নিয়েছে। এখন বোরকাওয়ালি মেয়ে দেখলে মন চাই ধরে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। কথাটা বলেই আমি জোরে জোরে হাসতে লাগলাম। আমার এমন কথা শুনে মেয়েটা আমাদের কাছে এসে দাঁড়ালো, কিন্তু আমি বুঝতে পারিনি যে মেয়েটা আমাদের কাছে এসে দাঁড়িয়ে আছে। তাই নাকি? তাহলে চলেন কাজী অফিসে আর বিয়ে করে নেন আমাকে। একটা বোরকাওয়ালি মেয়েকে? তো এখানে আমি ছাড়া কি বোরকাওয়ালি কোনো মেয়ে আছে? মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি তো বললেন বোরকাওয়ালি মেয়ে দেখলেই ধরে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করতে মন চায়। তাহলে চলুন দুজনে বিয়ে করে ফেলি। এই মেয়ে, কি আজে বাজে কথা বলছেন? মাথা ঠিক আছে তো আপনার? আপনাকে আমি কোন দুঃখে বিয়ে করতে যাব? ওই কথাটা তো জাস্ট ফান করে বলেছি, সিরিয়াসলি নিচ্ছেন কেন? ফান করে যখন কথাটা বলেছেন, তাহলে এই কথাটা বাস্তবে পরিণত করব আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা বলে মেয়েটা আর 1 মিনিটও দাঁড়ালো না, হন করে চলে গেল। মেয়েটার কথা শুনে বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা কি বলে গেল কিছুই বুঝতে পারলাম না। এই ছিল 3 দিন আগের ঘটনা, কিন্তু মেয়েটা এসব জানলো কি করে? আচ্ছা, আপনি এসব জানলেন কি করে? কারণ বোরকাওয়ালি মেয়েটা আমিই ছিলাম। কি? কিন্তু আপনার সাথে আমার বিয়ে কিভাবে? কি কিছুই তো বুঝলাম না। তোমার আম্মু নিশ্চয়ই বলেছেন যে ওনার বান্ধবীর মেয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে। আমি তোমার আম্মুর বান্ধবীর মেয়ে। তোমার সাথে আমার বিয়েটা অনেক আগেই ঠিক করা ছিল। তুমি এইসব কিছুই জানতে না, কিন্তু আমি সবই জানতাম। আর তোমাকে আমি আগে থেকেই চিনতাম, কারণ তোমার আম্মু আমায় তোমার একটা ছবি দিয়েছিলেন দেখার জন্য। তো ওই দিন আমি বাসায় গিয়ে ভাবলাম একটা অচেনা মেয়েকে
তুমি এইসব কথা বলতে পারলে ভার্সিটিতে আরো অনেক মেয়েই আছে, ওদেরকে না জানি কত কিছু বলো। তাই আমি আমার আম্মু আব্বুর কাছে তোমার বিষয়ে বলে সিদ্ধান্ত নিলাম যে তোমাকে বিয়ে করব। আম্মু আব্বু আমার কথায় রাজি হয়ে তোমার আম্মু আব্বুর সাথে আমাদের বিয়ের কথা বলে আমাদের বিয়ে করিয়ে দেন। মেয়েটার কথা শুনে মাথা চক্কর দিতে শুরু করলো। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়ে যাব। আমার আড়ালে এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না। না, এই বিষয়ে গিয়ে আম্মুর সাথে কথা বলতে হবে। আম্মুর সাথে কথা বলার জন্য রুম থেকে বেরোতে যাব, তখনই পিছন থেকে মেয়েটা বলল, আম্মু আব্বু এখন ঘুমিয়ে পড়েছেন, যা কথা বলার সকালে বলিও। সত্যি তো, রাত প্রায় 12টা বেজে গেছে। এখন নিশ্চয়ই আম্মু ঘুমিয়ে পড়েছেন। এখন আর ডিস্টার্ব করে লাভ নেই, যা কথা বলার সকালে বলবো নে। তারপর আর কিছু না বলে বিছানার উপর উঠে মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, আপনি গিয়ে সোফায় ঘুমান, এইখানে আপনার জায়গা নেই। এত ঠান্ডার মধ্যে সোফায় কিভাবে ঘুমাবো? আমার তো সোফায় ঘুমিয়ে অভ্যাস নেই। তা আপনি ভালো জানেন। আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে আপনাকে আমি কখনো স্বামীর অধিকার দিতে পারবো না। সো আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাতে পারবেন না। যান, সোফায় গিয়ে ঘুমান, আর ভুলেও বিছানায় আসবেন না। আচ্ছা, আমি সোফাতেই ঘুমাবো, কিন্তু আজ তো আমাদের বাসর। চলো দুজন দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। আপনার নামাজ আপনি পড়েন, আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আশা করি আর ডিস্টার্ব করবেন না। কথাটা বলে তামিম একটা কম্বল জড়িয়ে মুখ ঢেকে শুয়ে পড়ল। মেয়েটা আর তামিমকে কিছু না বলে ওয়াশরুমে গিয়ে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে একটা চাদর নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। আমি তামিম, মা বাবার একমাত্র বখাটে সন্তান। বখাটে বললাম কারণ মা বাবার কারো কথাই আমি শুনি না, সব সময় নিজের ইচ্ছা মতো চলি। তবে আম্মুকে আমি অনেক ভয় পাই, যার কারণে আম্মুর অনেক কথাই শুনি। এইবার অনার্স 3য় বর্ষে পড়ছি, আর যার সাথে এতক্ষণ ধরে কথা বললাম সে আমার বউ, নাম তানিয়া। সেও তার মা বাবার একমাত্র সন্তান। এইবার অনার্স 4র্থ বর্ষে পড়ছে। মেয়েটা নাকি ছোটোবেলায় মাদ্রাসাতে পড়েছে, তাই সবসময় পর্দা করে চলে। এখনও পর্যন্ত আমি তার চেহারা দেখিনি, আর তার নামও জানি না। তামিম শুয়ে শুয়ে ভাবছে, আম্মু এই মেয়েটার মধ্যে কি এমন দেখলেন যে এই বোরকা পরা আনস্মার্ট মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিলেন। তার উপর আবার মেয়েটা আমার 1 বছরের বড়, মানে আমার সিনিয়র। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। সন্ধ্যাবেলায় বাসায় আসতেই আম্মু আমায় দেখে বললেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে তাড়াতাড়ি। রেডি হব মানে কোথাও যাব নাকি আমরা? এত কথা না বলে যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে, বলেই রুমে চলে আসলাম, কারণ আব্বুর থেকে আম্মুকে আমি একটু বেশি ভয় পাই। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আম্মু হাতে একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই পাঞ্জাবিটা পরতে বলে বিছানায় রেখে রুম থেকে বেরিয়ে গেলেন। আমিও বাধ্য ছেলের মতো পাঞ্জাবিটা পরে নিচে চলে আসলাম। এরপর সবাই বাড়ি থেকে বেরিয়ে আমাদের গাড়ি নিয়ে কিছুক্ষণ পর একটা বাড়িতে চলে আসলাম। তারপর সবাই গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকে আম্মু আমায় একটা রুমে নিয়ে এসে বললেন যে, আজ তোর বিয়ে, তাও আবার আমার বান্ধবীর মেয়ের সাথে। মেয়েটা তোর থেকে 1 বছরের বড়। ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করেছে বিধায় মেয়েটা সবসময় পর্দা করে চলে। আশা করি তুই এই বিয়েতে অমত করবি না। আম্মুকে কিছু বলতে যাব তার আগে আম্মু বলে দিলেন যে বিয়ে না করলে আমার হাত খরচ আর দিবেন না, এমনকি বাসায়ও থাকতে দিবেন না, কাজ করে খেতে হবে। আমি তো জীবনেও কোনো ধরনের কাজ করিনি, আর প্রতিদিন 1-2 হাজার টাকা না ছাড়া আমার চলেই না। তাই এক প্রকার বাধ্য হয়ে আম্মুর কথাই এই বিয়েটা করতে হয়েছে। তারপর পারিবারিকভাবেই মেয়েটার সাথে আমার বিয়ে হলো, আর মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসা হলো। অনেক কথা হয়েছে, বাকি কথা সকালে হবে। আল্লাহ হাফেজ। সকালবেলা ঘুমের মধ্যে বুকের উপর ভারী কিছু একটা অনুভব পেতেই ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই দেখি একটা মেয়ে আমায় জড়িয়ে ধরে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। মেয়েটার মুখের সামনে সব চুল এসে পড়েছে, তাই মেয়েটার চেহারা দেখতে পাচ্ছি না। কে এই মেয়ে কিছু বুঝতে না পেরে হালকা ধাক্কা দিয়ে মেয়েটাকে নিজের থেকে সরিয়ে নিলাম। ধাক্কা দেওয়াতে মেয়েটারও ঘুম ভেঙে গেল। মেয়েটা চোখ কসলাতে কসলাতে আমার দিকে তাকালো। আমিও মেয়েটার দিকে তাকালাম। মেয়েটাকে দেখি তো আমিও অবাক, এত সুন্দর একটা মেয়ে আমার সামনে বসে আছে। মেয়েটার গায়ের রং একেবারে ফর্সা, হালকা চিকন গোলাপি ঠোঁট মেয়েটার, সমস্ত শরীর কালো বোরকা দিয়ে ঢাকা, শুধু মুখটাই খোলা। মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। মেয়েটার থেকে কোনোভাবে চোখ ফেরাতে পারছি না। এক পলকে মেয়েটার দিকে তাকিয়ে আছি।
পৃথিবীতে যে এত সুন্দর মেয়েও আছে, তাই মেয়েটাকে না দেখলে বুঝতেই পারতাম না। কিন্তু এই মেয়েটা কে, আর আমার রুমেই বা কী করছে? কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? হ্যাঁ না মানে কই কি দেখছি? কই কিছু না। কিন্তু আপনি কে, আর আমার রুমেই বা কী করছেন? আর আমায় জড়িয়ে ধরে শুয়েছিলেন কেন? আমার স্বামীর রুমে আমি থাকবো না তো কে থাকবে? মানে কে আপনার স্বামী? কেন তুমি? আমি আপনার স্বামী হলাম কবে? আপনাকে তো আমি চিনি না। তা গতকাল কোন মেয়েকে বিয়ে করেছিলে শুনি? গতকাল বিয়ে মানে? এই আপনি কিভাবে জানলেন যে গতকাল আমার বিয়ে হয়েছে? হায় আল্লাহ, এই ছেলেটা এত বোকা কেন? এই গতকাল তুমি যাকে বিয়ে করেছো, আমি সে, মানে তোমার বউ। আপনি সেই মেয়ে যার সাথে গতকাল আমার বিয়ে হয়েছে? মানে আপনি আমার বান্ধবীর মেয়ে? আমি সে। তো আপনি আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলেন কেন? আপনাকে না গতকাল বলেছি যে ভুলেও বিছানায় আসবেন না? আসলে ফজরের নামাজ পড়ে সোফায় বসেছিলাম, কিন্তু মশার কামড়ে ওইখানে থাকতে পারছিলাম না, তাই ভাবলাম তোমার পাশে এসে কিছুক্ষণ শুয়ে থাকি। রাতেও মশার কামড়ে ঠিকমতো ঘুম হয়নি, তাই কখন যে চোখ লেগে যায় খেয়ালই নেই। প্রথমবারের জন্য কিছু বললাম না, নেক্সট টাইম যেন আর এমন না হয়, মনে থাকে যেন। দেখি এখন সরেন, আমি ঘুমাবো। ঘুমাবো মানে? 9টা বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, আব্বু আমাদের নিতে এসেছেন। কি 9টা বেজে গেছে? আমাকে আগে বললেন না কেন? আর আব্বু আমাদের নিতে এসেছেন মানে? আব্বু তো বাসাতেই আছেন। আরে আমার আব্বু মানে তোমার শ্বশুর আমাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। কেন? এটাই নিয়ম, বিয়ের পরের দিন কনের বাড়ি থেকে কিছু লোক এসে কনেকে আর বরকে কনের বাড়িতে নিয়ে যাবে। যাওয়ার হলে আপনি যাবেন, আমি কোথাও যেতে পারবো না, আগেই বলে দিলাম। আচ্ছা দেখা যাবে, এখন যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর কোনো কথা না বলে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হওয়া শেষ, বের হয়ে দেখি মেয়েটা বিছানা ঠিক করে বসে আছে। আম্মু একটু আগেই আমাদের ডেকে গেছেন, তাড়াতাড়ি নিচে চলো। চলেন আর শোনেন, রাতে আপনাকে আমি যা যা বলেছি তার কিছুই যেন আম্মু আব্বু জানতে না পারে, বলে দিলাম। এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি তাদেরকে কিছুই বলবো না। এবার নিচে চলো। তারপর আর কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। আমার পিছনে পিছনে মেয়েটাও নিচে নেমে আসলো। নিচে আসতে দেখলাম আমার শ্বশুর আব্বা সহ আরও 2জন লোক আব্বুর সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছেন। ড্রয়িং রুমের বাম পাশে ডাইনিং টেবিল, মানে খাবার খাওয়ার টেবিল। ডাইনিং টেবিলের দিকে যেতেই আব্বু আমায় ডাক দিয়ে তাদের কাছে আসতে বললেন। নিরুপায় হয়ে তাদের কাছে যেতেই হলো, আর আব্বুও আমায় ইশারায় বললেন তাদের সাথে ভালো মন্দ কথা বলতে। তাই শ্বশুর আব্বার সাথে কিছু ভালো মন্দ কথা বলে ডাইনিং টেবিলে চলে আসলাম। আম্মু নাস্তা দাও। তানিয়া মামনি, ওকে নাস্তা দাও তো। এই তানিয়াটা আবার কে? নিজের বউয়ের নাম নিজেই জানিস না? আমার বউ মানে? যার সাথে গতকাল তোর বিয়ে হয়েছে। ও আচ্ছা, তাহলে এই মেয়ের নাম তানিয়া? কেন, তুই ওর নাম জানিস না? হ্যাঁ জানি তো। আচ্ছা এখন নাস্তা দাও। আর আব্বু তারা নাস্তা খাবে না? তারা একটু আগেই খেয়ে নিয়েছে। ও। এই নাও তোমার নাস্তা। হুট করে মেয়েটা এসে আমার সামনে একটা নাস্তার প্লেট রেখে বলল, আম্মু তুমি খাবে না? খাবো তো। মামনি, তুমিও এসে বসে পড়ো, এমনিতেই সকাল থেকে অনেক কাজ করেছো। না আম্মু, আপনারা আগে খান, আমি পরে খেয়ে নেব। তোমাকে আমি বসতে বলছি না, আসো আমার পাশে এসে বসো। আর কিছু না বলে আম্মুর পাশে গিয়ে বসে পড়লো। বাহ, আম্মু নাস্তা তো অনেক ভালো বানিয়েছো দেখছি, দারুণ মজা হয়েছে। নাস্তা আমি না, তোর বউ বানিয়েছে। মেয়েটা সেই সকাল থেকে উঠে সবার জন্য নাস্তা বানাতে লেগে গিয়েছে। আম্মুর কথা শুনে আমি মেয়েটা মানে তানিয়ার দিকে তাকালাম। সেও আমার দিকে তাকালো। ওর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি চোখ নামিয়ে নিলাম। তারপর নাস্তা খাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। রুমে এসে ঘড়িতে তাকিয়ে দেখি 9:30 বেজে গেছে। ভার্সিটি শুরু হয়ে গেছে, কিন্তু আমার জন্য নয়, কারণ ভার্সিটিতে আমি যখন ইচ্ছা তখনই যেতে পারি, আমায় কেউ কিছু বলে না। বখাটে বলে আমায় ভার্সিটির সিনিয়ররাও অনেক ভয় পায়। আরও একটা কারণ আছে, কারণ আমার বাবা এই শহরের নামকরা ব্যবসায়ী, তাই আমায় কেউ কিছু বলার সাহস পায় না। তো ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় তানিয়া রুমে আসলো। তুমি রেডি হয়ে যাচ্ছ? কাপড় নিবা না? ভার্সিটিতে যাব, কাপড় চোপড় নিব কেন? ভার্সিটি মানে? আজ ভার্সিটিতে যাওয়া হবে না, আব্বু আমাদের নিতে এসেছেন, আমরা আজ আমাদের বাসায় যাব। আপনাকে আমি আগেই বলেছি যে আমি কোথাও যেতে পারবো না, যাওয়ার হলে আপনি একা যান। তার মানে তুমি যাবে না? না। আচ্ছা দাঁড়াও একটু, আমি আসছি। কিছুক্ষণ পর তানিয়া আবার রুমে আসলো। সে একা আসেনি, তার পিছনে পিছনে আম্মু এসেছেন হাতে খুন্তি নিয়ে। কিরে, তুই নাকি তানিয়াদের বাসায় যাবি না বলেছিস? দেখো আম্মু, এমনিতেই আমার বিয়েতে মত ছিল না, তার উপর এখন আবার ওদের বাসায় যেতে বলছো। এসব আমার একদমই ভালো লাগে না, প্লিজ আমাকে জোর করো না, আমি কোথাও যেতে পারবো না। এবার যা দেখি, কোথায় যাবি? আম্মু ক্লাসে আজ একটা এক্সাম আছে, প্লিজ আমায় যেতে দাও। তো যা, না করেছে কে?
তাহলে আমার মোবাইল আর মানি ব্যাগটা দাও। এগুলো পাবি না। এই যে আমি তানিয়ার কাছে এগুলো দিয়ে গেলাম, যদি তুই ওদের বাসায় যাব তাহলে এগুলো পাবি, না হলে পাবি না। আম্মু, তাড়াতাড়ি রেডি হ, না হলে এই গরম খুন্তি এখন তোর পিঠে বসবে বলে দিলাম। দূর যাও তুমি, আমি রেডি হচ্ছি। আমি কোথাও যাব না, তুই রেডি হ। আর মামনি, তুমি ওর কাপড় চোপড় একটা ব্যাগের ভেতর ভরে নাও তো। আম্মুর কথায় তানিয়া মেয়েটা আমার কিছু কাপড় নিয়ে একটা ব্যাগে ভরতে লাগলো। কি আর করার, বাধ্য হয়ে আমাকেও রেডি হতে হলো। এদিকে আম্মু তানিয়া মেয়েটার কানে কানে কি যেন বলে রুম থেকে বেরিয়ে গেলেন। এই আমার মোবাইল আর মানি ব্যাগটা দেন। এগুলো এখন দেওয়া যাবে না, আম্মু নিষেধ করে গেছেন। রেডি হওয়া শেষ হলে এখন নিচে চলো, আব্বু আমাদের জন্য ওয়েট করছেন। আর আসার সময় আমাদের ব্যাগটাও নিয়ে এসো। কথাগুলো বলে তানিয়া মেয়েটা রুম থেকে চলে গেল। আমিও আর উপায় না পেয়ে ব্যাগটা নিয়ে তার পিছনে পিছনে নিচে চলে আসলাম। তারপর আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে রওনা দিলাম তানিয়াদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর আমরা এসে তানিয়াদের বাসায় পৌঁছালাম। গাড়ি থেকে নামতেই কোথা থেকে জানি কয়েকটা মেয়ে এসে আমাদের ঘিরে ধরলো, বিশেষ করে আমায়। আসলে চুলগুলো একটু স্টাইল করে এসেছি, প্লাস স্যুটও পরে এসেছি, তার জন্যই হয়তো মেয়েগুলো আমায় দেখার জন্য ঘিরে দাঁড়িয়েছে। মেয়েগুলো সম্ভবত তানিয়ার কাজিন হবে। তো মেয়েগুলোর মধ্যে এক একজন আমায় এক এক রকম প্রশ্ন করতে লাগলো। আমিও বাধ্য হয়ে সবার প্রশ্নের উত্তর দিতে লাগলাম। অচেনা জায়গা, এইখানে রাগ দেখালে তো আর হবে না। ওদের সাথে হাসি মুখে কথা বলতেছিলাম, এমন সময় তাদের মধ্যে হঠাৎ এক মেয়ে দুষ্টুমি করে বলল, দুলাভাই আপনি না খুব কিউট, একেবারে আমার স্বপ্নের রাজকুমারের মতো। মেয়েটার কথা শুনে কি বলবো বুঝতে পারছিলাম না। এদিকে তানিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ সে আমার হাত ধরে টানতে টানতে সেখান থেকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। বাড়ির ভিতরে ঢুকতে আমার শাশুড়ি আমাদের দিকে এগিয়ে আসলেন, কিন্তু তানিয়া ওইখানেও আমায় থাকতে দিল না। হাত ধরে টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরের একটা রুমে নিয়ে আসলো। রুমে ঢুকে সে আমার হাত ছেড়ে দিয়ে রুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে নিজের বোরকার বুকের কাপড় বিছানার উপর ছুঁড়ে মারলো। তানিয়ার দিকে তাকাতে আমি হালকা ভয় পেয়ে গেলাম, কেননা সে আমার দিকে এক ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চেহারা একেবারে লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে যে সে প্রচণ্ড পরিমাণে রেগে আছে। কিন্তু তার রাগের কারণ কি, আর আমার দিকেই বা কেন এমন চাহনিতে তাকিয়ে আছে? মনে তো হচ্ছে সে আমার উপরেই রেগে আছে, কিন্তু আমি কি করলাম যে সে এইভাবে রেগে আছে? কিছুই তো বুঝতে পারছি না। এদিকে তানিয়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আর এসেই আমার স্যুটের কলার চেপে ধরে বলল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।